নিব। হুম? ধরি সংখ্যাটি এক্স। হ্যাঁ, তাহলে এক্স এর দ্বিগুণ বলছে কি, যে দ্বিগুণের সাথে তাহলে এক্স এর দ্বিগুণ কত? সংখ্যাটির দ্বিগুণ কি হবে? এক্স গুণ টু। 2 গুণ এক্স সমান সমান 2x, তাই না? জি তাই কি স্যার। না? আচ্ছা, তাহলে এখন আমরা প্রশ্নে যেটা বলছি সেই অনুসারে কি লিখতে পারি? দেখো, বলছে যে এক্স এর দ্বিগুণের সাথে, এক্স এর দ্বিগুণ হচ্ছে 2x, দ্বিগুণের সাথে কত যোগ করলে? 5 যোগ করলে, 5 যোগ করলে, তাহলে দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত হয়? যোগফল কত বলছে? 25 না 25? তাহলে এটা আমাকে কি প্রশ্নে বলে দিছে না এই কথাটা? বা মানে কথাই বলে দিছি, সেটাকে আমরা গাণিতিক ভাবে লিখে নিলাম যে এক্স এর দ্বিগুণের সাথে 5 যোগ করলে সমান সমান কত হবে? 25 হবে না? জি স্যার। তো এইটা আমরা গাণিতিক ভাবে লিখে নিলাম। তো এখন এইটা সমাধান করতে পারো তো, তাই না? সমীকরণ সমাধান করতে পারো না? হ্যাঁ হ্যাঁ। 2x এই পাশে রাখো, অজানা রাশিগুলা বাম পাশে রাখো, আর যেগুলো জানা রাশি সেগুলাকে ডান পাশে নিয়ে আসো। ডান পাশে গেলে কি বিয়োগ হবে, তাই না? হুম, তাহলে কত আসলো? 2x ইজ ইকুয়াল টু 20। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত আসে? 10, তাই না? 10। তাহলে আমাদের সংখ্যাটা কি বের হয়ে গেল না? সংখ্যাটা x ছিল, তাহলে আমরা বলে দিতে পারবো সংখ্যাটা কি হবে? সংখ্যাটি 10 হবে, তাই না? জি স্যার। বুঝা গেল? বুঝা গেল? আচ্ছা, তাহলে 1 নম্বরটা এই 2 নম্বরে কি বলছে? 2 নম্বর পড়ো তো। কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে? হ্যাঁ, এটা কিভাবে করবা? সেম একই নিয়ম, সেম একই নিয়মে করবা, একই নিয়মে করবা। পারবা? করে দিব। স্যার পারবো এটা। আচ্ছা, তাহলে করো, করো দেখি 2 নম্বর। আচ্ছা, যে লাস্টে যেগুলা পারো সেগুলা লাস্টে করবো। আচ্ছা, তারপর দেখো 3 নম্বরটা বলো। কোন সংখ্যার 1/3 4-এর সমান হবে? হ্যাঁ, স্যার পারবা? এটা 1/3 গুণ 4 হবে না? 1/3 হবে কেন? 1/3 বলেছে। 1/3 বলছে, কিন্তু তুমি তো সংখ্যাটা জানো না। সংখ্যাটা কি এক? তুমি যে 1/3 বললা, ও সংখ্যাটা কি 1? সংখ্যাটা যেহেতু জানো না, সংখ্যাটা ধরে নিবা এক্স, সংখ্যাটা ধরে নিবা কি এক্স, এক। এক্স ধরে নিবা। তাহলে প্রশ্নে বলছে সংখ্যার 1/3। সুতরাং সংখ্যাটি এক্স ধরে নিবা, তারপরে লাইনে লিখবা সংখ্যাটি, সংখ্যাটি কি বলছে? সংখ্যার 1/3, সংখ্যার 1/3, তৃতীয়াংশ সমান সমান কি হবে? সংখ্যা হচ্ছে এক্স, আহ সংখ্যার 1/3 সমান সমান কি হবে? সংখ্যাটি হচ্ছে এক্স এর 1/3। 1/3 মানে কি? 1/3, 3 না? জি স্যার। তাহলে এখন গুণ করে দাও x/3, ঠিক আছে? বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন তাহলে কি লিখবা প্রশ্ন মতে? লিখবা প্রশ্ন মতে কি হবে বলো দেখি। কি হবে? স্যার 4। কিভাবে লিখবা? লিখবা হচ্ছে 4। যে, লিখবা হচ্ছে এটাই তো, সংখ্যার 1/3 কি এইটাই পাইছি না? জি স্যার। তাহলে এইটা, এটা লিখবা। সংখ্যার 1/3 কত বলছে? 4 না? 4।
জি স্যার। তাহলে এইটা তুমি, আমরা আমাদের যেটা প্রশ্ন বলছে সেই অনুসারে আমরা এটাকে কিভাবে মানে গাণিতিক ভাবে লিখতে হবে, গাণিতিক বাক্যের মাধ্যমে, ঠিক আছে? এরপর সমাধান তো পারবাই, কি ওই পাশে নিয়ে যাবা, পারবো না? স্যার পারবো। আচ্ছা, পারো পরেরটা বলো, হবে। পরেরটা বলো। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 5 গুণ সমান 20 হবে? হ্যাঁ, বলো দেখি, পারবা? হ্যাঁ, এটা একটু করে দেন। স্যার এটা 4 হবে না উত্তর? আর হবে কিনা আমি জানি না, তো দেখতে হবে। আনসার, বইয়ের আনসার। আচ্ছা, আনসার যাই থাকুক, তুমি নিয়মটা বুঝছো, কিভাবে নিয়ম বুঝো কিনা সেটা আগে দেখতে হবে তো। স্যার নিয়ম বুঝেছি, কিন্তু বইয়ের এখানে কোথায় অ্যান্সার শিট দেওয়া নাই, এর জন্য অনেক সমস্যা। ও আচ্ছা, দাঁড়াও আমি একটু দেখে নিই। আনসার হবে 9। না, তুমি কত বলছিলে? 4। না, 4 হবে না তো, 9 হবে। আচ্ছা শোনো, এটা এখানে যেভাবে সাজানো আছে, মানে কথাটা বলছে সেভাবে আগে তুমি সাজাবা, আগে আনসার নিয়ে ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ? আগে প্রশ্নটা একবার একটু লিখো যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, প্রশ্নটা লিখে নিচ্ছি, প্রশ্ন লেখা থাকলে বুঝতে সহজ হয়, হ্যাঁ? বিয়োগ করলে, বিয়োগ ফলে 5 গুণ, বিয়োগ ফলের 5 গুণ, 5 গুণ কার সমান হবে? 5 গুণ সমান 20 হবে, 5 গুণ সমান 20 হবে। তো এটাই তো আমাকে বলে দিছে। তাহলে আমরা যেহেতু কোনো সংখ্যা জানি না, হুম, কোনো সংখ্যা জানি না, তাহলে আমরা প্রথমে ধরে নিব কোন সংখ্যা জানি না, ধরে নিব সংখ্যাটি, সংখ্যাটি এক্স, হ্যাঁ? এখন এক্স থেকে 5 বিয়োগ করলে কত পাওয়া যায়? লিখবা, সংখ্যাটি থেকে, সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে, বিয়োগ করলে বিয়োগফল কত হবে? দেখো, x-5 হবে না? হবে? এলেন জি স্যার। বুঝছো? আচ্ছা, জি স্যার। বিয়োগফল পাইলাম, বিয়োগফল পাই গেছি, এখন বিয়োগফলের সঙ্গে 5 গুণ করতে বলছি, হ্যাঁ? তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে লিখবো যে এই যে বিয়োগফল, সেই বিয়োগফলের সঙ্গে কি বলছে? 5 গুণ করতে বলছে। 5 গুণ করলে কার সমান হবে? 20-এর সমান হবে, তাই না? জি স্যার। তাহলে এই যে গাণিতিক বাক্যটা আমরা তৈরি করলাম, এটা জাস্ট সমাধান করো, তাহলেই চলে আসবে আনসার। x-5, এটা 5 গুণ আছে, ওই পাশে ভাগ করো, দুই পাশেই 5 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত আসে? গুণ আছে, ভাগ হবে, ভাগ করলে কত হবে? 20 ভাগ 5 সমান সমান কত হবে? x-5 ইজ ইকুয়াল টু 4। তাহলে x সমান সমান আসতেছে কত? -5, ডান পাশে গেলে প্লাস হবে, তাই না? ইজ ইকুয়াল টু, বুঝছো? জি স্যার। আচ্ছা, পরেরটা বলো। কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে? স্যার স্যার এটা পারবো না।
স্যার আপনি কথা বলছেন? স্যার, আচ্ছা আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি মিউট হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, এক্স এর অর্ধেক, এটা বুঝছো? এক্স এর অর্ধেক, প্রথমে কি করবা, এক্স এর অর্ধেক বের করবা, ঠিক আছে? স্যার, আচ্ছা, তারপর দেখো দুইটা কথা বলছে। আরেকটা কি বলছে, যে ওই এক্স এর অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ, মানে আবার এক্স এরই এক তৃতীয়াংশ। এক্স এর লিখবা, আবার এক্স এর এক তৃতীয়াংশ। এক তৃতীয়াংশ মানে কি, 1/3 না? এক জি তৃতীয়াংশ স্যার। মানে কি, 1/3। তাহলে গুণ করো, এর উপরে আসবে এক্স, নিচে থ্রি আসবে না? আসবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে দেখো কি লিখতে পারি, যে বলছে এক্স এর অর্ধেক থেকে, এক্স এর অর্ধেক থেকে এক্স এর এক তৃতীয়াংশ বিয়োগ করলে, এক্স এর এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগফল কত বলছে? বিয়োগফল কত? 6, তাই না? জি স্যার। তাহলে এটা বুঝছো, এইভাবে কিন্তু আমাদের গাণিতিক বাক্যটা লিখতে হবে। তাহলে এটা সমাধান করতে পারবো না? জি স্যার পারবো। আচ্ছা, 6 নম্বর বল। 6 নম্বর। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটি বের করো। স্যার এটা পারি, কালকে করেছি। আচ্ছা, তারপর? দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটি 5 গুণ ছোট সংখ্যাটি 6 গুণের সমান। সংখ্যা দুটি নির্ণয় করো। স্যার এটা করে দেন। আচ্ছা, দুইটা সংখ্যার যোগফল 55, বড় সংখ্যাটি 5 গুণ ছোট সংখ্যা 6 গুণের সমান। সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, এখন এইখানে আমরা ছোট সংখ্যা আর বড় সংখ্যা যেহেতু বলে দিছে, তাহলে আমরা ছোট সংখ্যা বড় সংখ্যা ধরে নিব। হ্যাঁ, ছোট সংখ্যা ধরে নিব, তাহলেই বড় সংখ্যা পাবো। খাতায় তুলছো তো নাকি? এই যেগুলো তুলছো, যেগুলো করালাম, তুলছো খাতায়? দুটি সংখ্যার যোগফল 55, আর বলছে বড় সংখ্যাটির 5 গুণ, ছোট সংখ্যাটির। আচ্ছা, এরপর বলছে বড় সংখ্যাটির এবং বড় সংখ্যাটির 5 গুণ, ছোট সংখ্যাটির 6 গুণের সমান। ছোট সংখ্যাটির 6 গুণের সমান। 6 গুণের সমান। আচ্ছা, ভালো কথা। সংখ্যা দুইটি নির্ণয় করো। সংখ্যা দুটি নির্ণয় করো। আচ্ছা, ধরি এখানে যেহেতু দুইটা সংখ্যা, একটা ছোট সংখ্যা আর একটা বড় সংখ্যা, হ্যাঁ, দুইটা সংখ্যা, একটা বড় সংখ্যা আর একটা ছোট সংখ্যা, তা আমরা ধরি ছোট সংখ্যাটি এক্স। সুতরাং বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যাটি আমরা যোগফল থেকে ছোট সংখ্যাটি বাদ দিলে বড় সংখ্যা পাবো না? পাবো। কই মিউট কেন? আরে, ও জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে একটি ছোট সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে বড় সংখ্যাটি কি, যোগফল থেকে ছোট সংখ্যাটা বাদ দিলে বড় সংখ্যা পাবো না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন মতে কি লিখতে পারি দেখো। প্রশ্ন যেভাবে বলছে সেভাবে লিখতে পারি, হচ্ছে দেখো, বলছে বড় সংখ্যাটির 5 গুণ, তাহলে এইটা হচ্ছে তোমার বড় সংখ্যা,
তাহলে বড় সংখ্যাটির 5 গুণ করলাম, গুণ করলে ছোট সংখ্যাটি 6 গুণের সমান হবে। ছোট সংখ্যাটি কত, এক্স না? এক্স। জি তাহলে স্যার। ছোট সংখ্যাটির 6 গুণ মানে কি 6x না? জি স্যার। তাহলে এটাই তো গাণিতিক বাক্য। এখন এটাকে সমাধান করতে পারবো না? হ্যাঁ, পারবো। ঠিক আছে, তাহলে এবার 8 নম্বর করো। দিনা, মিনা ও রিনার একত্রে 180 টাকা আছে। মিনার চেয়ে দিনার 6 টাকা কম ও রিনার 12 টাকা বেশি আছে। তার কত টাকা আছে? এটা পারবো। বাবা, আচ্ছা। একটি পর- খাতা ও একটি কলমের দাম 75 টাকা। খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের কোনটির দাম কত? হ্যাঁ, এটা করে দেন। আচ্ছা, আমি যে এই আর আগের 7 নম্বর করাইলাম, এটা কি তুলছো খাতায়? স্যার। 7 নম্বর বোর্ডে বোর্ডে যে করাইলাম সেটা কি তুলছো খাতায়? জি স্যার, শেষ দিলাম। আচ্ছা, তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে, একটি খাতা একটি কলমের দাম একসাথে 75 টাকা। খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হইত। তাই খাতা ও কলমের কোনটির দাম কত? এখানেও ধরো, এখানে ওই যে তোমার 7 নম্বরের মতো ধরে নিবা, একটু যে কোনো একটা খাতা বা কলমের দাম ধরে নিবা, ঠিক আছে? এখানেও একইভাবে ধরে নিতে হবে। এখানে ধরি, এখানে খাতার দামটাই আমরা ধরে নিই। এটা কত, 9। ধরি খাতার দাম x টাকা। সুতরাং কলমের দাম কত হবে বলো দেখি? কলমের দাম কত হবে? x+2। হুম। স্যার। কলমের দাম হবে দুইটা, খাতা এবং কলমের দুইটা দামের যোগফল 75 না? জি স্যার। তাহলে 75 থেকে এক্স বিয়োগ করতে হবে। খাতার দাম যদি 75 থেকে বাদ দিই তাহলে এই কলমের দাম বের হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলছে আমাকে, যে গাণিতিক বাক্যটা বলে দিচ্ছে যে খাতার দাম 5 টাকা যদি কম হয়, হ্যাঁ, খাতার দাম 5 টাকা কম হইলে কত হবে? খাতার দাম হচ্ছে 1 টাকা, 1 টাকা থেকে 5 টাকা কম, হ্যাঁ, 5 টাকা কম। আর বলছে কলমের দাম 2 টাকা বেশি হয়। এখানে যে কলমের দাম আছে সেখানে যদি 2 টাকা বেশি হয়, হ্যাঁ, 75 - x, হ্যাঁ, এটা হচ্ছে কলম। 2 টাকা বেশি, যদি 2 টাকা বেশি হয় তাহলে কি ঘটনা ঘটে? খাতার দাম কলমের দামের দ্বিগুণ। খাতার দাম কলমের দামের দ্বিগুণের দ্বিগুণ হতো। তাহলে এই যে খাতার দাম কলমের দামের কি হবে? দ্বিগুণ হবে, তাই না? জি স্যার। এটা বুঝছো না আরো ভেঙে করাইতে হবে বলো? স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, প্রথমে স্যার, তুমি, একটু করে দেন। হ্যাঁ, বলো। স্যার, সমীকরণটা সমাধানও করে দেন। আচ্ছা, সমাধান করে দিব। দেখো, এই পাশে খাতার দাম আর এই পাশে কলমের দাম, এটা আবার পরীক্ষায় লিখো না, আমি বোঝার জন্য লিখছি। প্রশ্নে বলছে যে খাতার দাম 5 টাকা, খাতার দাম এখন মানে এই দুইটা দাম আমরা আগে ধরে নিব, হ্যাঁ। একটা খাতার দাম, তারপরে অটোমেটিক কি কলমের দাম বের হবে, অর্থাৎ 75 থেকে খাতার দাম বিয়োগ করবো তাহলেই কলমের দাম বের হবে। প্রথমে এই কাজটা করে নিবা। দ্বিতীয় কাজ হচ্ছে, যেটা বলছে যে খাতার দাম 5 টাকা কম, হ্যাঁ, তাহলে আমরা খাতার দাম থেকে 5 টাকা বাদ দিব। এবং কলমের দাম 2 টাকা বেশি, তাহলে কলমের যে দাম 75 - x, সেই কলমের দামের সঙ্গে 2 টাকা বেশি মানে 2 যোগ করলাম, করলে খাতার দাম, তাহলে এই যে এটা কোনটা, এটা খাতা, হ্যাঁ, এটা হচ্ছে খাতা, হ্যাঁ, এটা খাতার দাম।
তাহলে খাতার দাম যদি 5 টাকা কম হয় তাহলে বলছে যে কলমের দাম 2 টাকা বেশি হইলে, তাহলে কলমের সঙ্গে 2 যোগ করলাম, 2 টাকা বেশি হইলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ। তাহলে খাতার দাম কলমের দামের, খাতার যে দাম কলমের যে দামটা পাইলাম যোগ করার পর, 2 যোগ করার পর কলমের যে দামটা হইলো সেইটা দ্বিগুণ, এই জন্য আমরা 2 গুণ করছি, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা সমাধান করব যেভাবে, দেখো এক্স মাইনাস 5 থাকবে, আর এই পাশে দেখো প্রথমে প্রথম বন্ধনী তুলে দিবা, ভিতরে প্রথম বন্ধনী তুলবা 75 মাইনাস এক্স প্লাস 2, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার দ্বিতীয় বন্ধনী তুলে দিব, এখানে যোগ বিয়োগ করো, আগে যোগ বিয়োগ করো 75 থেকে দুই দুই যোগ করো, 75 আর 2 যোগ করলে কত হয়, 77 মাইনাস এক্স, ঠিক আছে? আচ্ছা, এবার 2 দিয়ে গুণ করো, 2 গুণ 77 কত হয়, 7 দুগুণে 14, আবার 7 দুগুণে 14, তার মানে 154, আর হচ্ছে তোমার 2x মাইনাস 2x, বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, যেহেতু এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান গুলা বাম পাশে, এক্স গুলা বাম পাশে নিয়ে আসি, এক্স মাইনাস 2x প্লাস, আর প্লাস হবে বাম পাশে আসলে, এখানে এখানে 154 আছে, মাইনাস ডান পাশে গেলে প্লাস হবে, ঠিক আছে? তাহলে কত হলো 159, আর এই পাশে আসলো হচ্ছে 3x। তাহলে এক্স এর মান বের করো, ভাগ করো 159 কে 3 দিয়ে ভাগ করো তো, 3 4 12, 3 13 39, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 5 15, হ্যাঁ, এখন ভাগ করো, আসে কত, 53, আসে হচ্ছে 53। তাহলে আমরা খাতার দাম কিন্তু পেয়ে গেছি, খাতার দাম পেয়ে গেছি, কলমের দাম বের করতে পারবে না? জি স্যার। আচ্ছা, এই অঙ্কটা একটু কঠিন আছে, এইটা এইটা বানাইতে হবে, হ্যাঁ, এই গাণিতিক বাক্যটা বানাইতে হবে, এই গাণিতিক বাক্যটা কয়েকবার প্র্যাকটিস করবা তাহলেই পারবা। পরেরটা বলো। একজন ফল বিক্রেতার মোট ফলে এত 1/2 অংশ আপেল, 1/3 অংশ কমলা লেবু ও 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে? পারবা? স্যার এখানে তো মোট দেওয়া নাই, তাহলে আমি কিভাবে বের করবো? মোট দেয়া নাই, তুমি মোট ধরে নাও, মোট এক ধরে নাও, তাইলেই তো হয়। তারপর সমীকরণ বানাবা। স্যার পারবো এটা। পারবা? হ্যাঁ, পারবো। আচ্ছা, সাজাও দেখি, সাজাও তো, সমীকরণটা নিয়ে আসো দেখি সাজায়, শুধু সমীকরণটা আনো, 2 মিনিট, দ্রুত করো। স্যার ধরি ফলের সংখ্যা সমান এক, প্রশ্ন মতে এক্স সমান 1/2 প্লাস 1/3 প্লাস 40। হইল না তো, আপেলের সংখ্যা তো 1/2 না, আপেলের সংখ্যা কি 1/2? মোট ফলের 1/2, তাহলে এক্স এর 1/2 হবে না? জি স্যার।
মোট ফল তো এক্স, তাহলে এক্স এর 1/2 হবে। তাহলে এবার বলো দেখি। স্যার পারবো না, এটা করে দেন। দেখো প্রথমেই বলছে যে ফল বিক্রেতার মোট ফলটাই দেওয়া নাই, তো মোট ফলের আমরা ধরে নিব, যেহেতু দেওয়া নাই, মোট ফলের ওয়ান বাই দুই দুই ভাগের এক অংশ হচ্ছে তোমার আপেল, আর তিন ভাগের এক অংশ হচ্ছে তোমার কমলা লেবু, এবং 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে? হ্যাঁ, তো আমরা প্রথমে ধরে নিব যে এটা 10 নম্বর। ধরি ধরি ফল বিক্রেতার মোট ফল সংখ্যা, ধরি ফল বিক্রেতার মোট ফল সংখ্যা এক্স টি। হ্যাঁ, মোট ফল হচ্ছে তার কাছে এক্স টি, আমরা ধরে নিলাম। সুতরাং তার কাছে আপেল আছে কতটুকু? তার কাছে আপেলের সংখ্যা হবে কতটুকু? প্রশ্নে বলছে যে আপেল হচ্ছে তোমার দুই ভাগের 1/2। একাংশ। হ্যাঁ, তাহলে আপেলের সংখ্যা, তার নিকট আপেল আছে কত? সুতরাং সুতরাং তার নিকট আপেল আছে, তার নিকট আপেলের সংখ্যা কতটুকু হবে? মোট ফলে, মানে এক্স এর কত? 1/2 অংশ। 1/2 অংশ লেখা দরকার নেই, এত টি লিখলেই হবে। তাহলে গুণ করলে আসবে হচ্ছে x/2 টি, তাই না? আবার জি স্যার। আবার তার নিকট কি আছে? কমলা লেবু। হুম, কমলা লেবু আছে কতটুকু? কমলা লেবুর সংখ্যা কত হবে? এক্স এর 1/3, তাই না? 1/3 না? হ্যাঁ, 1/3। তাহলে গুণ করো, গুণ করলে চলে আসবে x/3 টি কি আছে? কমলা লেবু আছে। তাহলে তাহলে আপেলের সংখ্যাও পাইলাম, কমলা লেবুর সংখ্যাও পাইলাম। এবার তার কাছে কিন্তু আরো আছে 40টি আম, তাই না? জি স্যার। 40টি আম আছে, ওইটা তো আমরা জানি। তাহলে আমরা প্রশ্ন মতে দেখো কি লিখতে পারি। প্রশ্ন মতে লিখতে পারি, ধরো যে আপেলের সংখ্যা, সবগুলা ফল এখন যোগ করে দিব, আর হচ্ছে কমলা লেবুর সংখ্যা, আর হচ্ছে তার 40টি কি আছে? 40টি কি আছে? আম আছে। তাহলে এই তিনটা যোগ করলে কি এক্স হবে না? জি স্যার। হ্যাঁ, কারণ তিনটা ফল মিলেই তো মোট ফল সংখ্যা হবে। তাহলে এটা সমাধান করতে পারবে না? জি স্যার, এবার পারবো। পরেরটা বলো। পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তার বর্তমান বয়স বের করতে হলে ওই যে 5 বছর পর যে সমষ্টি বের হবে, ওইটা থেকে 45 থেকে কি 5টা মাইনাস করে দিলে বর্তমান সময়ে মোট বয়সটা বের হবে না না, স্যার? না, বের হবে না তো। কেন? পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর। তো 5 বছরের পরেরটা নিয়ে এখনই ভাবার কি দরকার? আগে তুমি বর্তমান বয়সটা ধরে তুমি নাও। পুত্রের বয়স সমান 1। প্রশ্ন মতে পুত্রের বয়স পিতার বয়স সমান 1 গুণ 6 এক্স গুণ সমান কত?
6 গুণ x, পিতার বর্তমান বয়স 6 গুণ x, জি স্যার। 6x, 6x। আচ্ছা, তারপর কি করবা? প্রশ্ন মতে পিতা ও পুত্রের বর্তমান বয়স x প্লাস 6x সমান 45 বিয়োগ 5। হুম, দুইজনের বয়সের সমষ্টি 5 বছর পর, দুইজনের বয়সের সমষ্টি 45 বছর। তুমি 5 বছর বয়স পর, 5 বছর পর পুত্রের বয়স কত হবে, পিতার বয়স কত হবে, সেটাও বের করে নাও। তুমি সরাসরি 45 থেকে 5 কেন বিয়োগ করো? আচ্ছা, এটা তুলছো, তাহলে তুলছো এটা 10 নাম্বার। জি স্যার, পাশের। দেখো বলছে পিতা ও পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তাহলে আমরা ধরে নিব পুত্রের বয়স যেহেতু কম, তাহলে পুত্রের বয়স ধরে নিব পুত্রের বয়স x বছর। সুতরাং পিতার বয়স কত হবে? সুতরাং পিতার বয়স হবে তোমার 6x বছর, তাই না? বর্তমান বয়স, এগুলো কি বর্তমান বয়স না? জি স্যার। তাহলে 5 বছর পর যেহেতু বলছে, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 হবে, তাহলে আমরা 5 বছর পর বয়সের সমীকরণটা বের করার জন্য আমরা দুইজনেরই 5 বছর পর কত বছর হবে সেটা বের করব। সুতরাং 5 বছর পর পর পুত্রের বয়স কত হবে? 5 বছর পর পুত্রের বয়স হবে x+5 বছর, এবং 5 বছর পর পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে 6x+5, তাই কি না? জি স্যার। এখন লিখবা প্রশ্ন মতে এই দুইজনের বয়সের যোগফল বলে দিছে। 6x+5 ইজিক্যাল টু কত বলে দিছে? 45 বলে দিছে। বুঝছো? জি স্যার। এইভাবে করতে হবে, তুমি 45 মাইনাস ওইটি ওইভাবে কখনোই করবা না, আনসার ভুল হবে। ঠিক আছে, পরেরটা বলো। সাবা সারা ও সাবার বয়সের অনুপাত 2:3। তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? স্যার, স্যার এটা পারবো। আচ্ছা, কিভাবে স্যার এটা করবা? কি করবো? হুম, এটা এক্স ধরে করবো না। কিভাবে করবা সেটা বলো দেখি। আহ, ধরি সারার বয়স, যা প্রশ্নে দেওয়া আছে সারার বয়স, সারা ও সাবার বয়সের অনুপাত 2:3। সারার বয়স সাবার বয়সের 2/3 গুণ। নো স্যার এটা পারবো না, আপনি করে দিন। ওকে। আচ্ছা দেখো, অনুপাত কি তুমি আগে করছো কখনো অনুপাত? জি স্যার, করেছি। তাহলে তো পারার কথা যে অনুপাত গুলোর যোগফল বের করতে হয় না? দেখো, এটা কয়েক ভাবে করা যায়। হ্যাঁ, তো তোমরা দেখো যেহেতু তুমি 6-7-এ আছো, তাহলে আমরা এক্স ধরেও করতে পারি, এক্স ছাড়াও করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এক্স দিয়ে করি তাহলে দেখো, এক্স ছাড়া যদি করি, হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে অনুপাত গুলোর যোগফল বের করতে হবে। অনুপাত দ্বয়ের যোগফল, যোগফল কত আসে? 2+3 = 5, তাই না? হুম। জি স্যার। সুতরাং সুতরাং সারার বয়স কত হবে? সারার বয়স হবে, সুতরাং সারার বয়স
আচ্ছা, সারার বয়স, আচ্ছা প্রশ্নে যেহেতু বলে দিছে সারার বয়স, ও প্রশ্ন মতে সারার বয়স অনুপাত হচ্ছে তোমার সাবার বয়স। সাবার বয়স সমান সমান কত বলে দিছে? 2:3 বলে দিছে, তাই না? 2:3 বলে দিছে, ঠিক আছে। এই যে প্রশ্নে 2:3 বলে দিছে। তাহলে এই দুইজনের দুইটা অনুপাতের যোগফল কত পাইছি? 5 পাইছি। এই লাইনটা নিচে দিও, এই লাইনটা নিচে লিখো ভালো হবে। তাহলে লিখবা যে অনুপাতের যোগফল 5, ঠিক আছে। সুতরাং অর্থাৎ বয়স সমান সুতরাং সারার বয়স কত হবে? 30 বছর, যেহেতু 30, দুইজনের যোগফল কত? 30 বছর। তাহলে 30 তিন এর দুই 5। 5/2, তাই না? জি স্যার। এই নিয়মটা জানো তো, না? স্যার এটা পারি পারি ভুলে গেছি। ঠিক আছে, তাহলে এইভাবে করতে পারো। আরেকটা নিয়ম আছে, এইভাবে পারো তাহলে আর ওইটা দেখাবো না। জি স্যার। 13 নম্বর বল। যেহেতু এই নিয়ম পারো, তাহলে আরেকটা নিয়ম আছে, সেটা আর দেখাইলাম না। একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা 58। সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? হুম। স্যার এটা হুম। আমার নিয়মে করলে আপনি হাসবেন, এর জন্য একটু করে দেন। কেন? স্যার কেন নিয়ম পারো না? ওইটা হয় না? পারি পারি পারি। তাহলে হাসবো কেন? না আমি আরেকটু মনে করি, এটা কোনো বইয়ের নিয়ম না। এটা তো নিজের নিয়মে করছো। আচ্ছা, প্রশ্নে বলছে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের রান সংখ্যা হচ্ছে তোমার 55। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। তাহলে সুমনের রান সংখ্যা আমরা ধরে নিই, ধরি ধরি সুমনের রান সংখ্যা এক্স। হ্যাঁ, এক্স। এখন প্রশ্নে বলছে যে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণ। তাহলে ইমনের রান সংখ্যা, সুতরাং ইমনের রান সংখ্যা হবে কত? সুমনের রান সংখ্যার দ্বিগুণ, তাই না? প্রথমেই বলছে দ্বিগুণ, তাহলে দ্বিগুণের চেয়ে 5 রান কম। দ্বিগুণ, এটা তো দ্বিগুণ, দ্বিগুণের চেয়ে 5 রান কম না? জি স্যার। বুঝেছ? আচ্ছা, তাহলে প্রথমেই এই দুইজনের রান ধরে নি, বের করে নিবা, ধরে ধরে লিখবা। প্রশ্ন মতে লিখবা দুইজনের রান যোগ করলে কত হবে? এই দুইজনের রান যোগ করলে কত হবে? 58 না? মোট রান কত? 58, হ্যাঁ। বুঝছো? জি স্যার। সমাধান করো, তাহলেই শেষ। পরেরটা বলো। এক- একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে। কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার ছিল হলে 10 মিনিট সময় বেশি লাগতো। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত? পারবা? স্যার এটা উদাহরণ নয় দেওয়া আছে। যাই দেওয়া থাকুক, পারবা কিনা সেটা বলো। তা পারবো। 15 নম্বরটা বলুন। হুম, বলো। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং জমিটির পরিসীমা 40 মিটার। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। স্যার এটা করে দেন।
আচ্ছা, তুমি কি আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র জানো? জি স্যার। বলো দেখি কি। পরিসীমা নির্ণয়ের সূত্র কি? দুগুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। হ্যাঁ, তাহলে তুমি প্রস্থ ধরে নাও, তাহলে তো দৈর্ঘ্য চলে আসে। করে দিতে হবে। তা করে দেন। দেখো বলছে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। হ্যাঁ, তাহলে আমরা আগে প্রস্থ ধরে নিই, যে ধরি প্রস্থ এক্স, সুতরাং দৈর্ঘ্য কত হবে? যেহেতু প্রস্থের 3 গুণ, সুতরাং সমান সমান 3x হবে না দৈর্ঘ্য? হবে। জি স্যার। তাহলে এখন পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? প্রস্থ। তাহলে দৈর্ঘ্য বসাও, দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে এক্স। তাহলে কত আসে? 2 × 4x ইজ ইকুয়াল টু 8x, তাই কি না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো প্রশ্ন মতো ইজিলি লিখে ফেলতে পারি, যেহেতু পরিসীমা পেয়ে গেছি 8x, তাহলে লিখতে পারি 8x ইজ ইকুয়াল টু কত? পরিসীমা কত দিছে? 40, তাই না? জি স্যার। তাহলে এটা সমাধান করো, তাহলেই শেষ। বুঝা গেল? জি স্যার। ঠিক আছে, তাহলে 4.2 শেষ হয়ে গেল। এখন আর কোনো প্রবলেম আছে কোথাও? নো স্যার। স্যার আমার স্কুলের অঙ্ক পরীক্ষায় একটা সমস্যা আছে। হ্যাঁ, দাও। কি সমস্যা? বই থেকে না বই প্রশ্ন? স্যার স্যার অনেক ভালো হয়েছে পরীক্ষা, কিন্তু জ্যামিতিটা, এই যে একটা চিত্র দিয়ে বলছে, স্যার ছবি তুলে দিই। আচ্ছা, ছবি দাও। স্যার দিয়েছি। আচ্ছা, দেখছি।
হ্যাঁ, এটাতে কি সমস্যা? স্যার খ আর গ নাম্বারটা। ক আর গ নাম্বার কি পারো না? ই বলছে এসইডি এর মান কত? এসইডি, এসইডি। আচ্ছা, এসইডি এর মান তো তোমার বিডি যেহেতু একটি সরল রেখা, তাহলে তুমি টোটাল সরল রেখা কি 180 ডিগ্রি না? জি স্যার। তাহলে 180 ডিগ্রি থেকে 55 বাদ দাও, তাহলেই তো চলে আসে এসইডি এর মান। 125 ডিগ্রি না? বিয়োগ করো তো, কত আসে? 125 ডিগ্রি তো আসে। 125, 5 + 10, 180, 125। 25 আসে, 25 আসলে 25। আর গ নাম্বার কি হচ্ছে? ডিসিই, ডিসিই আর হচ্ছে ডিসিএ। হ্যাঁ, ডিসিএ সমান 180 ডিগ্রি। হ্যাঁ, এটা পারো না? এটা তো তোমাদের বইয়ের উপপাদ্য। উপপাদ্য, বইয়ের উপপাদ্য দিয়ে। হ্যাঁ, বইয়ের এটা হচ্ছে তোমার উপপাদ্য নাম্বারটা কত, একটু দাঁড়াও। তো এক। বইয়ের এক এক নম্বর উপপাদ্য, হ্যাঁ। বুঝছো এবার? স্যার। বুঝছো কিভাবে করবা? হ্যাঁ। হ্যাঁ, আনসার করছো? এটা কি আনসার করে আসছো পরীক্ষায়? আনসার করেছি। উপপাদ্য 1 দিয়ে আসছো? জি স্যার। বললাম যে উপপাদ্য 1-এর মতো করছো। হ্যাঁ। ঠিক আছে, তাহলে হবে। খালি ক নাম্বারটা ভুল গেছে, না হলে 100 100 হইতো। কোন নম্বর কি হয়েছে? ইসিডি এর সম্পর্কন কত? হ্যাঁ, কি দিছো? এত ভুল গেছে। এটার আনসার কি দিছো? ইসিডি এর সম্পর্ক কত দিছো? টিবিএফ, এখানে সিবিএফ লিখছি, পরে আবার কেটে দিয়ে সিবিএফ লিখছি। সিবিএফ লিখছো কেন? সম্পর্ক কি স্যার। হবে? সম্পর্ক কত হবে তাইলে বলো দেখি এখন। আনসার কি হবে? সেটা ডিসিবি হবে না? ডিসিবি কেন? ডিসিএ হবে। তাহলে ইসিএ হবে না? হ্যাঁ হ্যাঁ, ডিসিএ হবে। ঠিক আছে, বুঝছো? জি স্যার। স্ক্রিনে দেখাই দিচ্ছি তাহলে। হ্যাঁ, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তোমার এবার দেখো। উম, মোটা, একটু মোটা নিয়ে। দেখো, এই যে তোমার বলছে ইসিডি, ইসিডি, তাহলে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি সম্পর্ক মানে কি? দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে ইসিডি যেহেতু এইটা, এই কোণটা, তার ঠিক পাশেই কি আছে? এসিডি কোণ আছে, তাহলে এই দুইটা কোণ যোগ করলে 180 হবে না? জি স্যার। তাহলে এটার পাশেটাই তো সম্পূরক কোণ। ইসিডি এর সম্পূরক হচ্ছে তোমার এসিডি।
বুঝে গেল? তাহলে এবার ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর আগামী দিন তাহলে কোন অধ্যায় করতে চাও? স্যার বীজগণিত পড়ায়। বীজগণিত কত চ্যাপ্টার? আগামী দিন পরীক্ষা দিবা, হ্যাঁ? আগামী দিন পরীক্ষা দিবা। পরীক্ষা সম্পূর্ণ বই থেকে তোমার আম্মু পরীক্ষার কথা বলছিল, তাহলে আগামী দিন স্যার পরীক্ষা দাও। হ্যাঁ। ওটা আম্মু বলে না, ওটা আমি বল। ও আচ্ছা, তাহলে তুমি সম্পূর্ণ বইয়ের উপর একটা পরীক্ষা নাও, যাও, যেহেতু দিতে চাচ্ছ, দেখি কেমন কেমন হয় পরীক্ষা। আর জ্যামিতি জ্যামিতি যেগুলো আমি করাইছিলাম, আচ্ছা, যে বীজগণিত কি সমস্যা বললা? হ্যাঁ, বীজগণিত বীজগণিতে কি সমস্যা বললা, কত অধ্যায় সমস্যা? আমাদের বীজগণিত একটু করায়। না, সেটা করাবো, কিন্তু কত অধ্যায় সমস্যা, কোনটা পারো না? 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায়। আচ্ছা, 4 নম্বর অধ্যায়ের কোন অংশে সমস্যা? 4.1 না 4.2? কোন অংশে সমস্যা? সম্পূর্ণ অধ্যায়টা একবার করে পড়ায়। ঠিক আছে, তাহলে বীজগণিত আগামী দিন পড়াবো, আর হচ্ছে তোমার পরীক্ষা নিব, হ্যাঁ? ঠিক আছে, তাহলে বীজগণিতও রাখি, আগামী দিন পড়াই দিব। আর আমি কিছু প্রশ্ন দিয়ে দিব নে, বই থেকেই করাবো না বইয়ের বাইরে? বইয়ের বাইরে থেকেই করাই, বই তো পারো, বইগুলো পারো তাই না? জি স্যার। তাহলে বইয়ের বাইরে থেকে কয়েকটা প্রশ্ন দিব, ওগুলো প্র্যাকটিস করাবো। আর পরীক্ষা আগামী দিন, তাহলে সাথে সাথে আমি ওই ক্লাসে এসে প্রশ্ন দিয়ে দিব, পরীক্ষা দিয়ে আমাকে answer দিয়ে দিবো। ঠিক আছে, তাহলে আজকে এখানে লিভ নিচ্ছি।